তো হাই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি, দিদি এক্সাম রুটিন দাও। তো ফাইনালি কিন্তু আমি এক্সাম রুটিন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। সবার ফার্স্টে তো যাদের যাদের এক্সাম আছে তাদের বেস্ট অফ লাক আমার তরফ থেকে। আর কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই। আজকের ভিডিওতে আমি পুরো চিলভাবে কীভাবে এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে সেটাই চলো শেয়ার করি। সবার ফার্স্টেই আমি বলে দিই, আমার গলার আওয়াজটা আজকে একটু অন্যরকম মনে হতে পারে। আজকে বেশি জোরেও কথা বলতে পারছি না, স্পিডেও বলতে পারছি না, গলার অবস্থা খুবই খারাপ। আর সত্যি বলতে এই ভিডিওটা যখন শ্যুট করছিলাম সেই সময়ও যেমন আমার ঠান্ডা লেগেছিল, আর এখন যেমন এডিট করছি, মানে মাঝখানে অনেক দিন পর আমি এই ভিডিওটা ছাড়ছি, সেই সময়ও আমার ঠান্ডা লেগে গেছে। কি আর করা যাবে। দেখো, পড়ার সময় যেহেতু আমাদের ভয়েসটা ভীষণই ইম্পর্টেন্ট, মানে লাউডলি পড়তে গেলে তো আমাদের ভয়েসটা ঠিকঠাক রাখতেই হবে, যার জন্য আমি সবসময় চেষ্টা করি না এই গরম জলের ভাপ নিতে। আর এই ঠান্ডা লেগেছে বলে আরও তো আমি কথাই বলতে পারছি না, আর কথা না বলতে পারলে পড়বো কী করে। তাই গরম জলের 10 মিনিটে একটা ভাপ নিয়েছি সবার ফার্স্টে। তারপর এবার পড়া স্টার্ট করব। তার আগে যেটা দেখতে পাচ্ছ বাটিতে আমি বসিয়েছি সেটা হচ্ছে আমার অয়েল। গরম জলের এই ভাপটা নেওয়ার পর না জলটা অনেকক্ষণ গরমই ছিল, তাই ভাবলাম তেলটা তাহলে একটু গরম করে নিই। এমনিও একটুখানি মাথায় আজকে তেলটা দেবো, মাসাজ করবো। সবার আগেই কিন্তু আমি বলে দিচ্ছি এটা আমার একদমই রিয়েলিস্টিক একটা ভ্লগ হচ্ছে, মানে রিয়েলিস্টিক এক্সাম বলতে পারো। সেটাও তোমাদের সাথে দেখাবো যে এক্সাম হলে গিয়ে আমি কি করি। তো তার আগে আমি কিভাবে প্রিপারেশন নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো একদম বলতে পারো র টাইপের ভিডিও হবে, কোনো রকম হয়তো আমি টপিক বেসিসে বলবো না যে এটা করি বা ওটা করি, বাট কিছু কিছু টিপস তোমাদের মাঝখানে আমি দিয়ে দেবো। আমি জানি না কেন আমার একটা এক্সাম বাকি থাকলেও আমার মাথা যন্ত্রণা কোনোদিনও কমবে না, মানে স্ট্রেস আমার থাকতেই হবে। ওই জন্য ভাবলাম চলো তাহলে আমি স্ট্রেসটা কমানোর জন্য সবার ফার্স্টে যেটা করি সেটাই তোমাদেরকে দেখাই। এখানে যে অয়েলটা আমি ইউজ করছি এটা তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু মিক্স আপে তৈরি, সেটার রেসিপি আমি তোমাদের সাথে শর্টসে আমি শেয়ার করে দেবো। এই হেয়ার অয়েলটা কিন্তু তোমরা সবাই লো পোরোসিটি, মিডিয়াম পোরোসিটি কিংবা হাই পোরোসিটি হেয়ারের সমস্ত স্টুডেন্টরাই কিন্তু ইউজ করতে পারো, কারণ অনেকেরই এখন এই সময় হেয়ার ফলের প্রবলেম হয়। আর আমার তো প্রচুর পরিমাণে একটা সময় ছিল, তো আমি সবসময় ঘরের তৈরি জিনিসপত্র ইউজ করতে বেশি প্রেফার করি। আলাদা করে প্রোডাক্ট কিনতে আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য তোমাদের সাথে এই রেসিপিটা, মানে আমার এই হেয়ার অয়েল, অর্গ্যানিক হেয়ার অয়েল এর রেসিপিটা আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি। তো যাই হোক, কালকে যেহেতু এক্সাম আমার, তো ভাবলাম চলো তাহলে একটু হেডটা মাসাজ করে নিই, তাহলে একটু রিল্যাক্স ফিল হবে। তাই জন্য আমি একটুখানি মাসাজ করে নিচ্ছি। এই কিছু কিছু পয়েন্টগুলো তোমরাও না খেয়াল রাখবে, মানে হেডের একদম মিডিলে, কিংবা দেখতেই পাচ্ছ যেভাবে আমি মাপ নিয়ে একদম মিডিলে আর কি মাসাজ করছি। এই কয়েকটা পয়েন্ট না আমাদের বলতে পারো মাসাজ করার জন্য বেস্ট পয়েন্ট, যেগুলোতে আমাদের স্ট্রেসটা রিলিফ হয় অনেকটা। তো এইভাবে হালকা হালকা অল্প তেল নেবে, খুব বেশি নেওয়ার দরকার নেই, নাহলে কিন্তু ঠান্ডা গরম লেগে যেতে পারে, যেহেতু আমার ঠান্ডা অলরেডি লেগেই রয়েছে। তো হালকা হালকা করে মাসাজ করবে, খুব বেশি জোরে করার দরকার নেই। পিছনেও ঠিক এইভাবে কিন্তু মাসাজ করবে। দেখবে প্রচুর পরিমাণে স্ট্রেস থাকলে কিংবা প্রচুর চিন্তা করলে, টেনশন করলে কিন্তু মাথার ঠিক পিছন দিকটা না খুব যন্ত্রণা হয়। আমার তো খুব হয়, জানি না অন্য কারোর কি হয়, বাট আমার মাথার পিছনে খুব যন্ত্রণা হয়। এটা আমি ইউটিউবে দেখেছিলাম প্রচুর পরিমাণে টেনশন নিলে হয়। তো আমি সব সময় চেষ্টা করি এমনি স্ক্যাল্পে, মানে তোমার তেল ছাড়া টোনার ইউজ করেও অনেক সময় মাসাজ করি। তো আমি এখন যেহেতু স্ট্রেস রিলিফ করতেই হবে, তো সেই জন্য অয়েলটা আমি মাসাজ করে নিয়ে 10 মিনিট রেখে দিলাম। তারপর চুলটা উঁচু করে একটুখানি বেঁধে নিচ্ছি। এখন বিনুনি করব না, বিনুনি করলে প্রচুর পরিমাণে চুল উঠতে থাকবে, ওই জন্য জাস্ট উঁচু করে এইভাবে বেঁধে নিচ্ছি। দেখবে হেড মাসাজ করার পর না অনেকটাই স্ট্রেস রিলিফ হয়ে যায়, অনেকটাই দেখবে একদম হালকা হয়ে যায়, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো এরপর না আমি জাস্ট এইভাবে দেখবে এই আঙুলটা, মানে আমাদের হাতের বলতে পারো 4th আঙুলটা, ওটা দিয়ে ভাঁজ করে, কি বলে আমি ঠিক জানি না, মুদ্রা মতন করে আমি এইভাবে ঠিক মেডিটেশন করি 10 মিনিট। এইভাবে মেডিটেশন করলে দেখবে মনটা অনেকটাই শান্ত হয়ে যায়। আর মেডিটেশন চলাকালীন অন্য কোনো টেনশন করবে না, অন্য কোনো চিন্তা করবে না, জাস্ট মনটা শান্ত করা এইটুকু টাইমে। তারপর আমি অনেকটা পরিমাণে জল খেয়ে নিই, কারণ হাইড্রেট থাকা আমাদের বডির এই টাইমে প্রচুর ইম্পর্টেন্ট। তো চলো, মাস্ট যেটা এক্সাম রুটিনে তো থাকতেই হবে সেটা হচ্ছে পড়াশোনার অনেক রকম কিন্তু টেকনিক আছে। এক্সামের টাইমে অনেকেই দেখেছি সেই লেসন 1 থেকে লেসন 10 পর্যন্ত পুরো ধরে ধরে পৃষ্ঠা ওয়াইজ পড়তে থাকে। আরে বাবা, এক্সাম টাইমে যদি এখন তুমি সেই প্রথম থেকে গল্প রাম শ্যাম যদু মধু কী করেছিল সেগুলো পড়া শুরু করো, তাহলে কি করে হবে তোমরাই বলো। আমি বলছি
আমি বলে না, সবাই ম্যাক্সিমাম এটাই বলবে এক্সাম টাইমে ইম্পর্টেন্ট জিনিস পড়ো, আর সেটা যদি মনে না থাকে তাহলে ডায়াগ্রাম আকারে পড়ো। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ডায়াগ্রাম তৈরি করছি, যেখানে কার কোনটা ভাগ মানে ক্লাসিফিকেশান, এটা দেখবে অনেক সময় আমরা ডিসক্রিপশনে পড়ে মনে রাখতে পারি না, যার জন্য ডায়াগ্রাম আকারে, কিংবা তোমরা চাইলে একটা ভিডিও দেখে নিতে পারো ইউটিউবে। যদিও পরীক্ষার সময় না ফোনটা আমরা সাইডে রাখতে বেশি প্রেফার করি, তার জন্য খাতার ওপর বসে বসে একটুখানি 10টা মিনিট টাইম দিয়ে এরকম ক্লাসিফিকেশান করো, ডায়াগ্রাম তৈরি করো, সেটা দেখবে লিখতে লিখতে মনেও থাকবে। তাই আমি সবার আগে এই ডায়াগ্রামটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এখনও পড়া স্টার্ট করিনি, জাস্ট 10টা মিনিট হাতে নিয়ে যেটা বললাম ডায়াগ্রামটা তৈরি করে নিয়েছিলাম, এইটাই এখন একটু পড়বো। তো কাঠের চেয়ার নিয়ে আমি বসে গেছি। সবসময় তোমাদেরকে বলি, এক্সাম হোক বা যে কোনো টপার রুটিনেও বলেছি যে সবসময় চেষ্টা করবে বিছানাটাকে অ্যাভয়েড করে কাঠের চেয়ার টেবিল নিয়ে বসতে, এমনকি বিছানার উপর বই রেখেও পড়ার চেষ্টা করবে না। এই সময় যেহেতু এক্সামে আমাদের প্রচুর ঘুম ঘুম পায়, পড়তে ইচ্ছে হয় না, তো বডিটাকে সবসময় স্ট্রেচ করে পড়াশোনা করলে না দেখবে মাইন্ডটাও আমাদের ওই পড়াতেই ফোকাস থাকে। তো আমিও চেষ্টা করি এইভাবে বডিটাকে একদম স্ট্রেচ করে পড়াটা করতে। আর হ্যাঁ, একটা জিনিস তো তোমরা খেয়াল করে দেখেই নিয়েছো, পড়তে বসার আগে কিন্তু আমি জানলা দরজা সব বন্ধ করে দিই, বাইরের যাতে কোনো আওয়াজ না আসে। অনেক সময় ফ্যামিলিতে অনেক কিছু ডিসকাস হয় যেগুলোতে আমাদের কান চলে যায়, আর তখন আর পড়তে মন বসে না। তো এখন আমি বসে গেছি আমার পড়া নিয়ে। আমি যদিও আমার এক্সাম হচ্ছে কালকে অন্য কিছু মানে সোশিওলজি, আমি ফিজিক্স কেন দেখাচ্ছি সেটা তোমাদেরকে বলছি, ক্লাস 10-এর বইও কেন দেখাচ্ছি। তো আমার এটা কিন্তু ক্লাস 10-এর বইতে আমি অনেক কিছু তোমাদেরকে দেখাবো আজকে, সেই জন্য খুলে নিয়ে বসেছি। দেখতে পাচ্ছ কত কিছু দাগিয়ে রেখে দিয়েছি, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোতে স্টার মার্ক করে রেখেছি, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখাবো বলে বইটা খুললাম। দেখতে পাচ্ছ এই যে প্রশ্নগুলো, এগুলো সব কিন্তু আমি একটা সময় মানে ক্লাস 10-এ থাকতে এবিটি এর টেস্ট পেপার, স্কুলের থেকে যেই টেস্ট পেপার দিত পর্ষদের, আর তাছাড়া ছায়া প্রকাশনী, এই রকম সমস্ত যেগুলো আর কি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো কালেক্ট করে এইরকম বইয়ের মাঝখানে না পৃষ্ঠার মধ্যে লিখে আর কি রেখে দিতাম। তার পাশে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে 3 স্টার, যেগুলো মিডিয়াম সেগুলো 2 স্টার, আর যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না তবে পড়তে পারলে পড়া যেতেই পারে সেগুলো তো 1 স্টার দিতাম। তার পাশাপাশি আবার সালও কিন্তু লিখে রাখতাম যে কোন সালে কোনটা এসছে। দেখবে ম্যাক্সিমাম কিন্তু 2021, 22, 23, এমনকি 24 খুব একটা আসে না, বাট প্রিভিয়াস ইয়ার বলতে 21, 22, 23 এগুলোই আসে। আর যেগুলো ইম্পর্টেন্ট থাকে না সেগুলো কিন্তু আমি ক্রস করে আগে থেকেই রেখে দিই। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। যদি ক্রস করাগুলো আবার করে পড়ো তাহলে শুধু শুধু টাইম লস হবে এক্সাম টাইমে। আর যেগুলো পড়া হয়ে যাচ্ছে সেগুলোতে সবসময় টিক মার্ক দিয়ে দেবে, আর যেগুলো হচ্ছে না পেন্ডিং রাখছো সেটা গোল করে রাখো, তাহলে পরে সেটা কিন্তু আবার তোমাদের চোখে পড়বে লিস্টটা দেখার সময়। তো এইটা কিন্তু তোমাদের একটা ভালো পদ্ধতি। এই পদ্ধতিটা কিন্তু আমি প্রচুর অবলম্বন করেছি ক্লাস 10-এ থাকতে। এখন যদিও সেরকম একটা আমার কলেজে প্রেশার নেই বলে আমি এগুলো করি না, তবে তোমাদের যারা ক্লাস 10 বোর্ডের এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু একটা খাতা তৈরি করো। খাতাতেও দেখবে অনেক সময় আমরা ভুলে যাই, যার কারণে আমি কিন্তু বইয়ের মাঝখানে একদম বইয়ের মতন করে পৃষ্ঠাটা কেটে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তোমরাও এটা করো, ফলো করো, দেখবে পড়তে পড়তে রিডিং পড়তে পড়তেই দেখবে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা তোমরাই বুঝতে পেরে যাচ্ছ। তো মোটামুটি সমস্ত ভিডিওতে যেমন বলি 1.5 ঘন্টা পড়ার পর মাইন্ডটা দেখবে একদম কেমন যেন হয়ে যায়, মানে পড়তে তো ইচ্ছে করেই না, বরং মনে হয় একটা ব্রেক নিলে খুবই ভালো হয়। তো আমি 10 মিনিটে একটা ব্রেক নিয়ে নিয়েছি। সেই ব্রেকে যদিও আমি কোনো ফোন ইউজ করব না, একটুখানি রিল্যাক্স হওয়ার জন্য এখন কিন্তু জাস্ট একটু গান শুনবো হেডফোনে। তো রিল্যাক্সিংয়ের জন্য তোমরা গান শুনতে পারো, এন্টারটেনমেন্ট পারপাস তোমরা অন্য কিছুও করতে পারো, ছবি আঁকতে পারো, যদিও ছবি 10 মিনিটে আঁকা সম্ভব না, তার জন্য আমি ভাবলাম চলো তাহলে গানটাই শোনা যাক। তো বাইরে হাঁটা চলাও করতে পারো, তবে কিন্তু গসিপ করতে যেও না, ফ্যামিলির সাথে টাইম দিতে এখন যেও না। 10টা মিনিট যেহেতু ব্রেক নিচ্ছ, এই টাইমে রুমের মধ্যেই থাকার একটু চেষ্টা করো। আবার গানের ওপর কোনো রেস্ট্রিকশান আমি দিচ্ছি না, যে কোনো গান তোমরা শুনতে পারো তোমাদের পছন্দ মতন। আমি এই সময় না ডান্স রিল্যাক্স করা যেই সমস্ত গান থাকে না সেগুলো বেশি শুনে থাকি। তো 10 মিনিটে 3-4টে মতন গান তো শোনা হয়েই যায়, তারপর আমি হেডফোনটা অফ করে দেবো। এখন এইবার আবারও আরেকটা স্লট শুরু করতে হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো 1-1.5 ঘন্টার একটা রিডিং করার পর এখন আমার যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো আমার মনে থাকবে না, সেগুলো এখন আমি লিখে লিখে পড়বো। যেগুলো দেখছিলে আমি রাউন্ড করে রেখেছিলাম, যেগুলো পেন্ডিং রাখছি পরে পড়বো, সেগুলো আমি এখন লিখে লিখে পড়বো। তোমরা মোস্টলি জানো হয়তো সবাই যে আমাদের রিডিং লাউডলি পড়ার পর সেই জিনিসটা আরও বেশি স্ট্রংলি মাইন্ডে মনে রাখার জন্য আমাদের যদি আমরা লিখে লিখে পড়ি, সেটা যদি জাস্ট পয়েন্ট টু পয়েন্ট কিছু কিছু
লিখি, সমস্তটা লিখতে গেলে তো সারাদিন লেগে যাবে, বিশেষ করে তো এক্সামের আগের দিন। জাস্ট পয়েন্টগুলো যদি লিখে লিখে মনে মনে একটুখানি বলার চেষ্টা করি অ্যাজ আ টিচার, যেমন টিচাররা করে আর কি, পড়ার সময় কীভাবে মানে আমাদেরকে পড়ায় যখন, তারা কিন্তু সেই জিনিসটা আগে থেকে পড়ে রেখেছে বলেই তাদের মনে থাকে। সেইভাবেই যদি করো তোমরা, দেখবে প্রচুর মনে থাকবে। এক্সামে অনেক সময় দেখবে লেখার সময় অনেক লাইন আমরা স্কিপ করে ফেলি মনে থাকে না বলে, সেই রকম প্রবলেমও কিন্তু হবে না। তো ফাইনালি কিন্তু আমার বেশ অনেকটা ঘন্টার পড়া কমপ্লিট হয়ে গেছে। এক্সামে আমি কিন্তু খুব একটা রাত জেগে পড়ি না, তবে আরেকটা স্লট ইচ্ছা আছে রাখার, দেখা যাক কতটা কি আমি করতে পারি। তো সবার ফার্স্টে তো এখন আমি একটু ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি ভালো করে, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছিল। আর হ্যাঁ, পড়ার পর না যদি দেখো ঘুম পাচ্ছে, তাহলে ঠান্ডা ঠান্ডা জল না ঘাড়ের উপর দেবে। আমি এটা খুব করতাম, বিশেষ করে ঠান্ডা শীতকালে আর কি। শীতকালে দেখবে ঠান্ডা ঠান্ডা জল ঘাড়ে দিলে না দেখবে এমনি মানে শক লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তো ঘুমটা ভেঙে যায়। গরমকালেও এরকম করি, অনেক সময় ভেজা গামছা দিই গলার ওপর, তবে ঠান্ডা লেগে যেতে পারে তার কারণে, ওই জন্য জাস্ট একটুখানি জল দিয়ে নিই। তো এরপরে আমি ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা বায়োটিকের ভিটামিন সি। এটা তো ভীষণই ভালো একটা ময়শ্চারাইজার, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো তোমরা চাইলে পারচেস করতে পারো, আমি যদি পারি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আচ্ছা, যদি তোমরা কেউ চাও যে রাত জেগে পড়তে, আমি চেষ্টা করি এক্সাম টাইমে রাত না জাগার, তবে হ্যাঁ 11:30 12টা ঠিক আছে, ওটুকু রাত জাগা বলে না। তো এই রকম টাইম অবধি যদি পড়তে চাও, চেষ্টা করবে ভাতটাকে স্কিপ করতে ডিনার টাইমে। ভাত যেহেতু ভারী খাবার, আমাদের ঘুমটাকে আরও বেশি তাড়াতাড়ি এনে দেবে আর কি, তার জন্য চেষ্টা করবে রুটি খাওয়ার। তো আমি এখানে রুটির সাথে একটু পিনাট বাটার খাচ্ছি। আর এক্সাম টাইমে তো জানো কোনো স্পাইসি খাবার একদমই অ্যালাউ নয়, তাহলে আরও শরীর খারাপ হয়ে যাবে। তো আমি এখানে পিনাট বাটার নিচ্ছি, যেটা আমি অনলাইন থেকেই অর্ডার করেছিলাম, খুব ভালো এটা। আর সবসময় এই টাইমে না চেষ্টা করবে একটুখানি মানে আমাদের ব্রেনে যেটা আর কি ভালো আর কি, যেমন ধরো কাঠবাদাম, পিনাট বাটার, এরকম কিছু খাবার খেতে আর কি। তো আমি ওই ভিডিওটা না আগের দিন শ্যুট করেছিলাম, যেহেতু মাঝখানে আমি ডিনারটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, তাই অন্য একটা দিন সেটা শ্যুট করে তারপর তোমাদেরকে আমি দেখিয়েছি। তো এটা তোমরা ডিনারে অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো আমার কিছু ছোট্ট কিউট সাবস্ক্রাইবারদের নাম শাউট আউট করা যাক। ফার্স্টে হচ্ছে শ্রেষ্ঠা, তোমাকে অনেক থ্যাংক ইউ। তারপর সাক্ষী কমেন্ট করেছে যে দিদি প্লিজ তোমার রিয়েলিস্টিক একটা ডেইলি রুটিন শেয়ার করো। তো এটাও বলতে পারো একটা রিয়েলিস্টিকই এক্সাম রুটিন, যেটা আমি কালকে এক্সাম দেবো সেটারই একটা শ্যুট করছি। তো ঠিক আছে, আরেকটা শ্যুট করে দেবো না হয়। আরেকটা কমেন্ট এসছে অঙ্কিতা বলছে, আর একটা কথা দিদি ভাই, কীভাবে নোটস তৈরি করব সেটা শেয়ার করো। তো নোটস তৈরি করার বিষয়টা আরেকটা ভিডিওতে তোমাদের শেয়ার করে দেবো। প্রতিমা, আচ্ছা দিদি আমি তোমাকে বলেছিলাম আমার নাম একটু নিতে, কিন্তু তুমি দুঃখ ইমোজি। তো দুঃখ করো না, সরি, একটু দেখতে আমার প্রবলেম হয়েছিল কমেন্ট, তো তোমার নামটা নিয়ে নিলাম, রাগ করো না। তো যাই হোক, এরপর আমি কিন্তু এখন রাত আর জাগছি না, মোটামুটি আধা ঘন্টা পড়ার পর ঘুম পাচ্ছিল বলে ঘুমিয়ে পড়ছিলাম। তো এরপর কিন্তু নেক্সট মর্নিং আমি চলে এসেছিলাম সোজা ছাদে, কারণ মাইন্ডটাকে একটু আমার ফ্রেশ করার দরকার ছিল। আর সারাদিনে কিন্তু নেচারের সাথে একবার হলেও টাচ হওয়া খুবই জরুরি। তো আজকে দিনটা ছিল বেশ ভালোই, মানে একটু মেঘলা ছিল, রোদ্দুরও ছিল। তো এরপর আমি সকাল আজকে যেহেতু এক্সাম 10টার থেকে, তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর সকালের না ভিডিওতে আমি আর শেয়ার করছি না কি পড়লাম, তো একেবারে আমি আমার ভ্লগটাই শেয়ার করছি যে এক্সাম আমি কিভাবে দিতে যাচ্ছি, কি করলাম। অনেক ফানি মোমেন্ট হয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে একটা কুর্তি পরে নিয়েছি নর্মাল। আজকে সেন্টার পড়েছিল হচ্ছে তোমার বনগা তোমাদের অনেকেরই জানাশোনা থাকতে পারে। এখানে আমাদের সেন্টার এই ফার্স্টবার পড়েছে তাই বলে না, এটা হচ্ছে সেকেন্ড টাইম। ফার্স্ট এক্সাম এত স্পেলিং মিস্টেক হচ্ছে না আজকে, কি আর বলবো। ফার্স্ট যেটা এক্সাম সেটার ভ্লগ তো শেয়ার করেই দিয়েছি, এটা সেকেন্ড বা লাস্ট বলতে পারো। আর মাঝখানে মিডিলে একটা এক্সাম আছে, সেটা তোমাদের সাথে শর্টসে আমি শেয়ার করে দেবো। তো এরপর কিন্তু আমি ঘড়ি পরে নিয়েছি। ফার্স্ট এক্সামে দেখেছিলে আমি ঘড়ি পরতে ভুলে গেছিলাম, আর কি করব বলো, সময় ভালো যাচ্ছে না, তাই ঘড়িও নিতে ভুলে যাচ্ছি। এরপর আমি একটুখানি ভেজলিন লাগিয়ে নিচ্ছি, নাহলে আমার 12 মাস যে হারে ঠোঁট ফাটে তাতে আর কিছু করার নেই। আর এই অ্যাডমিট কার্ড তো আমি নিতে সারা জীবন ভুলে যাই, মায়ের বকুনিতে একটুখানি ব্যাগ গোছানোর সময় বারবার চেক করছিলাম। আর সাথে বোতল নিতে একদমই ভুলি না। পরীক্ষার হলে প্রচুর পরিমাণে আমার জল তেষ্টা পাই, এত জল তেষ্টা আমার সারাদিনে পাই না। আর এদিকে দেখো আমার এত এক্সাইটমেন্ট এক্সাম দিতে, তার
জন্য আমি পেনের জায়গায় আমি কাজল নিয়ে চলে যাচ্ছি না আরেকটু হলে। এই কাজল নিয়ে যদি আমি এখন এক্সাম হলে যেতাম, আমার ভাবো পরীক্ষা কোথায় উঠে যেত, লাটে উঠে যেত আর কি। তো চলো পরীক্ষা দিতে যাই, দেখা যাক আজকের এক্সামটা ঠিক কেমন হয়। আর ঠাকুরকে প্রণাম করতে আমি কোনো সময়ই ভুলি না। আমি মানে ছোটো থেকেই না, আগে ছোটোবেলায় তো কোনো পরীক্ষা হলে আমি পেন রেখে দিতাম, নতুন পেন কিনেই আগে ঠাকুরের কাছে রাখতাম। এখন যদিও সেরকম একটা করা হয় না। তো বাবাও সাথে 200 টাকা দিয়ে দিল, অটো ভাড়া এই ভাড়া সেই ভাড়া তো লাগবে, অত দূরে যাব। হ্যাঁ আমি অটোতেই যাচ্ছি, ম্যাক্সিমাম আমার সমস্ত বান্ধবীরা ট্রেনেই গেছে, কারণ ওদের ওখান থেকে স্টেশনে মানে যেতেই আর কি বেশি ইজি হবে। বাট আমার বাড়ির সামনে দিয়েই অটো যায়, আর অটোতে উঠলেই পুরো কলেজের সামনে নামিয়ে দেবে। তো কলেজে এতটাই ক্রাউড, তোমাদেরকে কি আর বলবো। এখানে এসে আবার দেখো এই যে শুরু হয়ে গেল আমার জল পাচ্ছে তেষ্টা আর কি। তো জল খাওয়া শুরু করে দিয়েছি। তো ক্রাউডটা একটুখানি তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও। সবাই জানি কানের মাথা খেয়ে ফেলে দিয়েছি এত লাউডে। তো আমাদের এক্সাম হলে ঢোকার আগে মুডটা ঠিক এরকম থাকে, কারণ আমরা জানি ভাই আমাদের এক্সাম ভালোই হবে। কারণ কি দেখো, আমি কোনোদিনও এক্সাম নিয়ে খুব একটা টেনশন করি না, স্কুল লাইফে করতাম, আর কলেজ লাইফে আমার এত টেনশন হয় না। যার কারণে তোমরা যারা স্কুল স্টুডেন্ট তাদের সব সময় আমি বলতে থাকি টেনশন করো না। টেনশন করে কি হবে, যা করেছো সেখান থেকে যা আসবে অলওয়েজ লিখতে পারবে, তোমরা এইটুকু কনফিডেন্ট নিজের প্রতি রাখো। তো সবার ফার্স্টে আমি সিটটা দেখে নিলাম আমার কোন ঘরে পড়েছে, সেই ঘরে এখন যাব। তো ক্লাসরুমে চলে এসেছি, এখানে এসে তো দেখি বাপরে বাপ প্রচুর স্টুডেন্ট আগে থেকে এসেই সিট বুক করে নিচ্ছে। বাট মানে হাসির কথা আর কি, হাসির জিনিসটা হচ্ছে ফার্স্ট বেঞ্চ পুরো ফাঁকা আর কি, ফার্স্ট বেঞ্চ পুরো ফাঁকা, পিছনের সবাই মানে ভিড় করে রয়েছে। তো ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, আমি ফার্স্ট বেঞ্চেই যেন না বেশি প্রেফার করি এক্সাম দিতে। তো এর মধ্যে আমার বান্ধবী একটু হাই হ্যালো করে দিচ্ছি, আমার দুইখানা বান্ধবী। তো চলো এবার এক্সাম দিতে হবে। তো তার আগে একটা ফানি মোমেন্ট হয়েছে, সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আর 5 মিনিট হাতে ছিল পরীক্ষা দিতে বসবো, তখনই খেয়াল করি আমরা যেই বেঞ্চে বসবো সেই বেঞ্চটার অবস্থা খুবই খারাপ। তো দেখো তোমরা, নে বস বস। তার পাশাপাশি দেখো ফার্স্ট স্লটে যাদের পরীক্ষা হয়ে গেছিলো তারা কিছু টুকলি আমাদেরকে দিয়ে গেছে, আমাদের যদি অন্য কোনো এক্সাম ছিল সোশিওলজি। তো তারপর আমি বেরিয়ে গেছি এক্সাম দিয়ে। ফাইনালি এক্সামটা, আমার মুখ দেখে কি মনে হচ্ছে তোমাদের? আমার মানে এক্সাম নিয়ে কোনো টেনশন আগেও হয়নি, এখনও হয়নি, সেটা তোমাদেরকে তো বলেই দিয়েছি। আমার এক্সাম ভালো হয়েছে, আমি টেনশন নিচ্ছি না। তো পাস করে গেছি, রেজাল্টও আউট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে একেবারে আমি রিভিল করে দিলাম। তো ফাইনালি যেহেতু লাস্ট এক্সাম ক্লিয়ার, এখন বলতেই পারো আমি গ্র্যাজুয়েটেড। তো এখন আমরা লাস্ট এক্সামের দিন অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। তো অলওয়েজ আমি এই স্মৃতিগুলো মনে রাখবো সবসময়, যার কারণে কিন্তু তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিও আমি কন্টিনিউ শেয়ার করেছি। তো ফাইনালি এক্সাম যেহেতু কমপ্লিট, বাড়ি চলেও এসেছি। এখন তোমাদের টপিকেই ভিডিও হবে এখন থেকে, তো আর কোনো টেনশন নেই। তোমরা কমেন্ট করতে থাকো কীরকম টপিকের আনবো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। স্টে সেফ, স্টে হ্যাপি, ততক্ষণে টাটা অ্যান্ড বাই।